বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি বর্ণনা করব কিভাবে আমি জামিন খালাস নিলাম। সেই ঘটনাটা আশ্চর্য। 9 মাস পর্যন্ত আমি জেলে ছিলাম। আমাকে যখন জেলে পাঠিয়ে দিল, তখন আমার বাড়িতে গাজীপুরে শিমুলদিল্লে আমার বাড়িতে খবর আসলো। পরে আমার মা গেল, বাবা গেল জেলখানায়, ঢাকা জেলখানায়। এই 2001-এর ঘটনা। আমার মা বাবা গেল জেলখানা, আমার খুঁজে বের করলো। পরে আমি মাকে বললাম যে মা, উকিল ধরে আমার কোর্টে উড়ান। কোন জজ আমাকে জামিন দিবে না সেটা আমি দেখে নিব। এই কথাটা বলছি কোন সাহসে? কারণ এই কথাটা আমাকে 1989 সালে টাঙ্গাইল কালীহাতি বৈশা সেই যুবক ছেলেটি আমাকে বলে দিয়েছিল যে আপনাকে জামিন নিতে হইলে, ওখান থেকে মুক্তি নিতে হইলে আপনাকে এই কথা বলতে হবে। কি কথা বলতে হবে? আপনি বলতে চাইবেন না, বলার জন্য 2 পা আগাবেন, 3 পা পাচ্ছে যাবেন। বলতে চাইবেন না, কিন্তু এই কথা না বলা পর্যন্ত আপনার মুক্তি নাই। কথাটা কি? যে আমার স্ত্রী মানব না, জিনপরি। এই কথা চ্যালেঞ্জ করতে হবে আদালতে। তখন আদালত বলে নাই, বলছে বিচারক, বিচারের মাঝখানে বলতে হবে। পরে ওই সাহসে আমি আমার মাকে বললাম যে আপনি উকিল ধরেন, উকিল ধরে আমাকে কোর্টে উঠান। কোন জজ আমাকে জামিন দিবে না সেটা আমি দেখে নেব। পরে আমার মা উকিল ধরলো। উকিল ধরার পরে মা আমাকে বলল যে শাহ আলম, তুই কথা বলিস না, উকিল এই জামিন দিতে পারবো। তো মা যখন আমাকে এই কথা বলল, তখন আমি অফ রইলাম, আমি কথা বললাম না। এভাবে 9 মাস চলে গেল। আমি মনিহার, প্রথমে ঢুকছি মনিহারে, পরে 3 খাতা, পরে নিউ বিল্ডিং। কোনো টাকা দিয়ে খাদ্য কিনতে পারতাম না, পয়সা করি নাই। তারপরে টাকা দিয়ে সিট কিনতে পারতাম না, ফাইলে শুইতে পারতাম না, এক চাপে উঠে যেতাম গা। পরে সারা রাত ওই ডাইলের ড্রামের উপরে বসে থাকতাম, চৌকার দিকে তাকায় আর ভাবতাম। বাসায় থাকা অবস্থা আমি সারা রাত ঘুমাতে পারতাম না, ওই জিনের যন্ত্রণায়। পরে মনিহারে আমারে পাঠাইলো। টাকা নাই, সিট নাই,
ওই ফাইলেই শোয়ায়। আমি শুয়ে থাকতে পারি না, অনেক মোটা আছিলাম, চাপের ঠেলা উঠে যেতাম। পরে সারা রাত খালি হাঁটতাম। ওই টাঙ্গাইল কালিয়াতে যে ছেলেটি আমাকে ভবিষ্যৎবাণী করছিল, সে বলছিল যে আপনার সারা রাত হাঁটবেন, সারা রাত হাঁটবেন, আপনাকে কেউ ঘুমাইতে দিব না, সবাই ঘুমাইব, আপনি খালি হাঁটবেন রাস্তায়। সকালে আপনি ঘুমাইবেন। সকালে আমি করতাম কি, আমার যে ফাইলের ওই সকালে ছেড়ে দিত গোসল করার জন্য ওই থাল দিয়া হাউজে থেকে গোসল করতাম। গোসল করে আয়া শুয়ে থাকতাম, আর একটা ছেলেকে বলতাম আমার রুটি ধরে তুই খাই ফেলাইস। রুটি, কালা রুটি আর একটু গুড়। তো ওই ছেলেটা তো ছিল অসহায়, তা আমি বলছি আমার রুটি তুই নিবি, নিয়ে তুই খাই ফেলাইস, আমি রুটি খাবো না, আমি ঘুমাই। আর যেদিন ফাইলের দিন, সেদিনও আমি ঘুমাইতাম। আমার ওয়ার্ডের যে বড় আসামি, সে তো দায়িত্ব পাইছে, সে বলতো ফাইলে সবাই বসে থাকবা, শুধু এই ব্যক্তি ঘুমাইব। সে সারা রাত ঘুমায় না। পরে যাই হোক, 9 মাস পর্যন্ত জেলে থাকার পরে আমি শুকাইয়া একেবারে একটা সুটকি হয়ে গেছি, আর আমার আমাশা হয়ে গেছে। তখন আমি জেলখানা বসে আম পাতা, জাম পাতা এগুলো টোকায় খাই আমাশার জন্য। আম পাতা, জাম পাতা, পেয়ারা পাতা আমাশার জন্য ভালো। পরে 9 মাসের মাথায় আমি প্রস্তুত হইলাম, এইবার আর উকিলের ভরসা করব না, এবার আমি আদালতে কথা বলবো। মায়ের না করছিল, আমি মায়ের কথা শুনছি, এখন আর আমি না করব না। এখন আমি নিজেই আদালতে জজের অনুমতি নিয়ে কথা বলবো। পরে আদালতে উঠলাম, আমার উকিলের জামিন চায়। জজে কয় নয় কেন না, জামিন দিব না, আসামি দোষী। পরে আমি হাত উঠাইলাম। পরে জজে বলে আপনার মক্কেল কি বলে এটা একটু শুনি। পরে 2 মিনিট বললাম, যে কথা বলতে চাই নাই। বলছিলাম, বিজ্ঞ আদালত, আমি 1-1.5 বছরে স্ত্রীকে নিয়ে সংসার করছি, তার ভিতরে কতগুলো আলামত দেখছি। আলামত দেখে আমি স্ত্রীকে জিনপুরি বলে দাবি করছি, সে মানব না। আর যৌতুকের মামলা করছে। আমি এই কোরআন শরীফ ধরে বললাম, জেলখানা থেকে আমি কোরআন শরীফ আনছি, এই কোরআন শরীফ ধরে বললাম যৌতুকের মামলা মিথ্যা। তখন অন্য একটা উকিল, আল্লাহ তাআলা বাঁচায় রাখুক, হেদায়েত করুক, আমার উকিল না, অন্য একটা উকিল বলতেছে, বিজ্ঞ আদালত, এই বৃদ্ধকে আমি চিনি না, জানি না, সে আমার মক্কেল না,
সে আমাকে টাকা দেয় না, পয়সা দেয় নাই, বরং বলতে বাধ্য হচ্ছি এই ব্যাগের ভিতরে কইরা জেলখানা থেকে কোরআন শরীফ আনছে, সেই কোরআন শরীফ ছুঁয়ে কথা বলতেছে, সে নির্দোষ। আমিও বজ্রকণ্ঠে বলছি, সেও বজ্রকণ্ঠে বলছে। এরপরে আমার মা, বৃদ্ধ মা, সে আবার জজের কাছে আজ্ঞেছে। জজের কাছে আজ্ঞে বলতেছে, স্যার আমার ছেলেটার একটু জামিন দেন। কারণ গেটের কাছে পুলিশ, সেই পুলিশে বলে আমার মাকে, চাচি আপনি সরেন, আপনার ছেলেকে আটকায় রাখার কোনো ক্ষমতা নাই, জামিন হয়ে গেছে। যেই কথা আপনার ছেলে বলছে, আপনার ছেলে জামিন হয়ে গেছে। পরে নিয়ম অনুযায়ী আমি আবার জেলখানায় চলে গেলাম। 2 দিন পরে আমার জামিনের কার্ড গেল। তো কার্ড গেল, আমার খুঁজা এই রাইটার আমাকে পায় না। আমি আবার অন্য ওয়ার্ডে গেছিলাম, নিউ বিল্ডিংয়ের পাশের আর একটা বিল্ডিংয়ে হেঁটে গেছিলাম ঘুরতে। পরে আমি ওয়ার্ডে আইছি, পরে সবাই আমার বলতেছে যে আপনার নাম শাহ আলম, আপনার ডাকছে, আপনার জামিন হয়ে গেছে। আবার বিকেল আই বলে জীবনে মাইর রাইটারে। তা আমি তো ডরে ভয়ে আসছিলাম, রাইটারে নাকি আমার জন্য মাইর দেয়। পরে বিকেলবেলা রাইটার আসছে, আইসে আমার ডাকছে। আমি বলছি যে আমি, পরে আমি বলে সকালে কইছিলেন, সকালে আমার জামিন হয়ে যেত। আমার মা আগে রাইতে আইছিল আমার নেওয়ার জন্য, আমি বাইরে নেই। আগের রাইতেও আইছিল, তো ওই দিন তো আমার জামিন হয় নাই। মা আবার রাত করে বাড়িতে গেছে গা। আর যেদিনকে জামিন হইল, এই যে বিকেলবেলা আমি স্লিপ লইলাম, লইয়া আমি জামিনের গেটে গেলাম, মেন গেটে গেলাম। ওইখানে কিছু প্রসেস আছে, যাদের জামিন হয় তাদের কাগজপত্র রেডি করতে হয়। এটা করতে করতে একটু রাত বেশি হয়ে গেছে, মনে হয় 8টা বাজছে। তো মা আমার মা ওই এত আইছিল, তো বসে থাকতে থাকতে যে সবাই বাইরে যায়, শাহ আলম বাইরে না, ওকে রাগ করলো কিনা, হ্যাঁ গেছে গা। একটু রাইত হয়েছে, মাই গেছে গা। পরে আমি হয়তো একটু পরে বাইরেছি। বাইরে প্রথমে গুলিস্তানে গেলাম, গুলিস্তানে যাইয়া বাভা পিঠা খাইলাম। বাভা পিঠা খাইয়া শিমুলতলির গাড়িতে উঠলাম। ওইটা একটা পরিচিত, শিমুলতলির এক পরিচিত ছেলে, আমার বন্ধু মানুষ, তার সাথে আমি কথা বললাম। আর সে আমাকে চেনে না, আমি যে শাহ আলম, আমার চেনে না। ও মেশিন টুলসে লেখাপড়া করছে, আমিও মেশিন টুলসে লেখাপড়া করছি, আমার চিনে না। আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে 9 মাসে। আমি মোটা ছিলাম, স্বাস্থ্য ছিল অন্য রকমের, দাঁড়িয়ে রাখছি জেলখানায়। পরে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে ঘন ঘন আমি খাই, আমার খাবার দিয়া পারে না মায়, আমার আম্মা আমাকে খাবার দিয়া পারে না। পরে কয়দিন পরে আবার হাজিরায় গেলাম। গারদের সামনে সেই পুলিশের সাথে দেখা, সেই পুলিশকে সালাম দিলাম। পরে পুলিশের সাথে একটা
লোক আছিল, কথাবার্তা বলতেছে। পরে উনি পুলিশকে বলে, উনি কি সেই আসামি? পরে বলে হ্যাঁ সেই আসামি। পরে আমি পুলিশকে বললাম কি হয়েছে? কয় ভাই কইেন না, আপনার কথা আমার সহকর্মীদের সাথে যাইয়া আলাপ করছি। আপনি যে নিজে কথা বলে যাবেন নিছেন, 9 মাস পর্যন্ত আপনার উকিলে পারে না, জজে যাবেন দেয় না। আপনি যে কথা বলছেন সেই কথা আলাপ করছি, কোনো আসামি এরকমের কথা বলে যাবেন নিতে পারে নাই। পরে তারে সালাম দিয়ে আদালতে গেলাম। যার পরে শাহ আলম জজ বলে, এই আসামি কি সেই আসামি যে কোরআন শরীফ ছুঁয়ে কথা বলছিল? তা আমার উকিল বলে যে জি স্যার সেই আসামি। পরে জজে ফাইনাল জামিন দিয়ে দিল। আগেটা তো টেম্পোরারি জামিন, পরে ফাইনাল জামিন দিল। ফাইনাল জামিন দিল, আমি আয় ফেললাম। পরে কোর্টে যায় আবার হাজির হইলাম, তৃতীয় কোর্টে যায় যে শাহ আলম জজ নাই, হ্যাঁ বদলি হয়ে গেছে গা, এখানে নতুন জজ আইছে। নতুন জজ তো আমার সম্পর্কে কিছু জানে না। এই মামলা চলতেছে, উকিলের টাকা নিতেছে, খাইতেছে। নতুন আগের জজ থাকলে তো তাড়াতাড়ি আমার খালাস হয়ে যেত গা। আমি যে কোরআন শরীফ নিয়ে শপথ কাটছি আর স্ত্রীকে জিন পরিবার দাবি করছি, এটা নতুন জজে জানে না। পরে এরকমের মামলা চলতে 7 বছর, 2007 আমি আবার নতুন বিয়েও করি না। বিয়ে করলে যদি আমি জেল হয়ে যায়, আমার থানায় তো আমার রিপোর্ট আমার বিরুদ্ধে দিচ্ছে। জেল হয়ে গেলে এই মেয়েটার কি অবস্থা হবে যদি আমি বিয়ে করি? আমার জন্ম হয়েছে 63 সনে, 1963 সনে জন্ম, আর বিয়ে করছি 99 সনে। তাহলে আমার বয়স কত বয়সে বিয়ে করলাম, এটা হিসাব করেন। আমি আর বিয়ে করি নাই। মামলা চললো 7 বছর। 7 বছর আমার এইখান থেকে নষ্ট হইল। আমার জীবন যৌবন এই জেলখানায়, এই জেলে, এই মামলায় আমার শেষ হয়েছে। আমি কোনো জীবন যৌবন কথাটা উজ্জ্বল নিয়েন, আজ পর্যন্ত আছে 2025, এখনো সেই জিনে পড়িয়ে আমাকে যন্ত্রণা করে। মামলা মোকদ্দমা শেষ। মানুষের সাথে মামলা মোকদ্দমা হইলে তো তালাক হয়ে গেলে বা শেষ জায়গা, আর জিতপুরি হইলে তো এখনো যন্ত্রণা করে। আমার শরীরে সেই পরি আসে, রাতে ঘুমাইতে গেলে আমার সাথে পরি আসে। আমার তদবির গ্রহণ করতে হয়। এই তদবির দিয়া এই বিছানা আমার কাছে গরুরাটিটা সবসময় থাকে। এটা থাকলে এই পরির পাওয়ারটা কমে। আরও কিছু তদবির আমি ব্যবহার করি, যে সুপার পাওয়ারটা আমি লাভ করছি সেটা ব্যবহার করি। তো যারা জিনের রোগী, আমি কয়েকটা চিকিৎসা করছি, এরপরে করি না। পৃথিবীতে যত জিনের রোগী আছে, জাদু রোগী আছে, ইনশাল্লাহ আমি যে সুপার পাওয়ার পাইছি তাদের সব আমি
আমার কাছে আসলে আমি সুস্থ করতে পারবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, অনেক উপকারে আসবে। আমি দুই দিন না আর কি, অল্প দিনের ভিতরে মারা যাব, সেই কথাটাও আমাকে সেই ছেলেটি বলছে। আমার এই ঘটনাটা হওয়ার পরে আমি বেশি দিন বাঁচবো না, সেই কথাও বলছে। আমার মা বাবা যে বর্তমানে নাই, সেই কথাটাও সে বলছে যে আপনার বাপ মা থাকবে না, মারা যাবে, আপনিও ঘটনাটার পরে বেশি দিন বাঁচবেন না, মারা যাবেন। তাহলে আমি থাকতে থাকতে আপনারা আমার ভিডিওটা শেয়ার করেন, কমেন্ট করেন, লাইক করেন, সারা বিশ্ব ছড়াই দেন। দেশে এবং বিদেশে যারা আছেন সবার প্রতি আমার সালাম রইল, অনুরোধ রইল যে আমার ভিডিওটা শেয়ার করবেন, অবহেলা করেন না, তাতে আপনাদেরই ক্ষতি হবে। পরে কি হইল, তৃতীয় কোর্টে আমি নতুন জজ পাইলাম। আর নতুন জজের কাছে আমি উকিল বলি যে নতুন জজের কাছে আপনি বলেন আমার ঘটনাটা জিনপুরি বলে দাবি করেন, আমি দেই, প্রমাণ দেই। এ উকিলে বলে না, উকিলে খালি তারিখ দিয়ে যায় আর আমার কাছে টাকা নেয়। এভাবে করতে করতে 7 বছর টাকা নিতে থাকে। 7 বছরের মাথায় আর্গুমেন্টের দিন আসে। আর্গুমেন্টের দিন আমার উকিলে বলে যে স্যার আমার মক্কেলে যৌতুক নেয় নাই এবং যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করে নাই। জজে কয় আপনি কি জানেন না একটা নারী নির্যাতন মামলায় একটা আসামির কত বছর সাজা হইতে পারে? জানা সত্ত্বেও আপনি জবাব দেন নাই, সাক্ষী দেন নাই, কোনো পদক্ষেপ নেন নাই। আমি আজকে আসামি রেখে দেবো, আসামি দোষী। ওই যে চার্জশিটে দোষী লেখছে, চার্জশিটে এই বলদ জজে তো ওই জব্দ তালিকা দেখে নাই। আমার কাছে গরুর হাড্ডি পাওয়া গেছে, হাড্ডির পাউডার পাওয়া গেছে, ওই শালা শাশুড়ি ঘুষি মারছি, রক্তমাখে গামছা, এগুলি দেখে নাই। দেখছে শেষের দিকে পুলিশের যে বয়ান, যে প্রকাশ্যে এবং গোপনে তদন্ত করে দেখছি আসামি দোষী, এটুকু জজে জানে। জজ হইতে মনে হয় 2 ট্রাক বই পড়ছে, তো 2 ট্রাক বই পড়ছে, কিন্তু হ্যাঁ জব্দ তালিকা পড়ে নাই। হ্যাঁ কি লেখাপড়া করছে আমার সাথে পারছে 4-5টা পুলিশ, সাক্ষী 5-7 জন, তারপরে পিপির নাম হয়েছে, পিপির নামটা আমি বলি, আব্দুল কাইয়ুম, জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, পিপি রাষ্ট্রপক্ষের আইনজীবী। আব্দুল কাইয়ুম খান রাষ্ট্রপক্ষের পিপি আইনজীবী। কোর্টের নামটা বলি, ঢাকা কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং 1 নাম্বার কোর্ট, নারী শিশু নির্যাতন। তাহলে পিপি কি লেখাপড়া করছে, জজে কি লেখাপড়া করছে? 2টা জজে 4 টন বই পড়ছে। এই জজেরে শাহ আলম জজ আর এই যে মিজানুর রহমান, এই জজেরে জুতা মারলাম,
মিজানুর রহমান আমার খালাস দিছে কি কথার উপরে? পরে জজে আমার উকিল বলে, আপনি কি জানেন না যে একটা আসামি নারী নির্যাতন মামলায় কয় বছর সাজা হইতে পারে? আপনি সাক্ষী দেন নাই, জবাব দেন নাই, কিছু করেন নাই, আমি আসামি আজকে রেখে দেবো। তখন আমি চিন্তা করলাম আমার তো জেল হয়ে যাব, এই নতুন জজের লগে তাহলে আমার কথাটা কইতে হইব। তখন আমি হাত উঠাইলাম, হাত উঠে নতুন জজের লগে কথা কইলাম, বললাম যে স্যার আমার তো এই ঘটনা, আমার স্ত্রী তো মানব না, তাকে আদালতে হাজির করে আমি প্রমাণ দিয়ে বেরোই। আপনার স্ত্রী মানব না, তার প্রমাণ কি? পরে আমি ছবি দিলাম, ছবি দিকে কয় কি এটা মানুষ। পরে হ্যাঁ শোনে না, পরে আমি সে যে মানুষ না, আমার সংসারে থাকা অবস্থায় কি কি করছে সেই বিষয়ে একটা বই লিখছি। সেই বইটা ফিরিস্তি যুগে জমা দিছি, কম্পিউটারে লিখছি। কম্পিউটারে লিখা এটা জমা দিয়েছে যে আমার স্ত্রী মানব না কেন, সে জিনপুরি, এবং কি কারণে আমি নির্দোষ, যৌতুকের মামলা মিথ্যা। তখন এই আমি সেই বইটা জমা দিলাম, ও আমাকে বলে আপনি কি সাবাই সাক্ষী দিবেন? তা আমি কি সাবাই সাক্ষী আমি বুঝি না, এই কথা বলছি। পরে আমি বইটা জমা দিছি। বোর্ডের উপরে, বইটা ছিল কম্পিউটারে লেখা, বোর্ডের উপরে আবার তাড়াতাড়ি হাতে লিখে দিছি যে মোহাম্মদ আদালত আমাকে খালাস দেওয়ার কোনো পথ নাই। আমাকে খালাস দেওয়ার কোনো পথ নাই। যদি আমাকে খালাস দিতে হয়, মন চায়, তাহলে এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, তাহলে কোনো ব্যক্তি আমার খালাস ফিরে রাখতে পারবে না, আমাকে জেল দিতে পারবে না। এই বইটা জমা দিলাম, জমা দেওয়ার পরে পরের তারিখে হাজির হয়েছি। আমারে ছেড়ে দিল, আমার আটকে রাখতে পারলো না। পরের তারিখে আমি হাজির হয়েছি রায়ের দিন। রায়ের দিন আমার উকিলে বুঝছে কি, আমার উকিলে বুঝছে আমার সাজা হয়ে যাবো গা। আমি জানি যে আমার সাজা হবে না, আমাকে সেই টাঙ্গাইলের কালিহাতি বাস স্ট্যান্ডে বসে সেই যুবক ছেলেটি বলে দিছে আমারে। সেই কারণে আমি জানি যে আমার খালাস হয়ে যাবে। পরে উকিলে না আর এক রুমে বয়ে রয়েছে, আর এক রুমে বয়ে রয়েছে, আমার কয় তুমি যাও, তুমি যাও, যাইয়া দাঁড়াও, আমি আইতেছি। মানে হ্যাঁ, তো আসলে হ্যাঁ আইতো না, আমার জেল হয়ে গেলে সে আমার লগে চেহারাটা দেখাইতো না। জেলে গেলে পুলিশে ধরে লয়ে যেত গা। পরে আমি আদালতে খালাইছি পরে যেই জজ আমাকে সাজা দিব বলছিল, যেই জজ আমাকে সাজা দিব বলছিল, সেই জজের কলম দিয়ে লেখে, সেই যে জজের কলম দিয়ে লেখে আমার রায়। আমি একটু পরে শুনাই, এই একটা পাতা শুনাইলে লাস্টের পাতার এই যে একটা বেড়া বলে শুনাই। এখানে চশমা থুই বলি আমি একটু বুঝি কম। এখানে লাগছে সাক্ষীদের জবানবন্দি
জেরা জব্দনামা, ওই যে জব্দ তালিকা আমারটা দীক্ষা বলতেছে জব্দনামা এবং ডাক্তারি সনদপত্র পরীক্ষা পর্যালোচনা ক্রমে দেখা যায় যে যৌতুকের দাবিকৃত অর্থের পরিমাণ, নালিশি ঘটনা সংগঠনের সময়, জখমের প্রকৃতি, অভিযোগকারীর চিকিৎসা ইত্যাদি বিষয়ে সাক্ষীগণ পরস্পর অসঙ্গতিপূর্ণ বক্তব্য প্রকাশ করিয়াছে। সাক্ষীদের জবানবন্দি ও জেরা পর্যালোচনা ক্রমে সিদ্ধান্ত গৃহীত হইল যে এজাহারে বর্ণিত ইংরেজি 30/3/2001 তারিখ আসামি কর্তৃক এজাহারকারীর নিকট 1 লক্ষ টাকা যৌতুকের দাবিতে হত্যা করিবার উদ্দেশ্যে মারধর করিয়া জখম করার অভিযোগ রাষ্ট্রপক্ষ সমর্থিত মৌখিক ও দালিলিক সাক্ষ্য প্রমাণ দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণ করিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হইয়াছে। ফলে আসামির বিরুদ্ধে প্রণীত নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর 11 খ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় প্রণীত অভিযোগের দায়ে আসামিকে কোনো প্রকার শাস্তি প্রদান করা যায় না। আসামি বেকসুর খালাস হইতে আইনত অধিকারী। বুঝছেন? তাহলে এই কথাটা লেখলো কেমন জজে? এই জজে তো মানে সাজা দিবা চাইছিল, এই কথা লেখলো কেমনে? যখন আমি বইটা দিছি, যে আমার লিখিত বইটা দিছি, এই বইটা থেকেই তো জ্ঞানটা অর্জন করছে। জব্দ তালিকা এখানে বলছে, জব্দ তালিকায় গরুর হাড্ডি মাড্ডি পাওয়া গেছে। হ্যাঁ, আর সেই বইটার ভিতরে আমি লিখছিলাম আরো কিছু যুক্তি তর্ক লিখছি, যে কলম্বাস কি করে বুঝলো উপকূলের কাছাকাছি আইসা পড়ছে? পানিতে গাছের ডাল ভাইসে আসতেছে, তখন কলম্বাস বুঝতেছে যে সে উপকূলের কাছাকাছি আইসা পড়ছে। সিরাজদৌল্লা এই পথে পালাইছে, কিভাবে বুঝলো? শত্রুরা সিরাজদৌল্লার পায়ের জুতার ছাপ দেখে বুঝতে পারছে যে সিরাজদৌল্লা এই পথে গেছে। বৃষ্টি হইব কি দেখে বোঝা যাইতেছে? আকাশে মেঘ দেখে বোঝা যাইতেছে যে বৃষ্টি হইব। এগুলো কতগুলি কারণ আছে, আর কি কি কারণ জানি আমি বর্ণনা করছিলাম। তাহলে আলামত সবকিছুই প্রমাণ করে, সত্যটাকে প্রমাণ করে। তা আমার কাছে কি আলামত পাওয়া গেছে? যে শ্বশুর বাড়িতে গেছি, গরুর হাড্ডি লইয়া, পাউডার লইয়া, তাবিজ কবজ লইয়া, ওই তেল একটা ডিব্বার ভিতরে তেল পরা লইয়া গেছি। এগুলো নিয়ে কি শ্বশুর বাড়িতে যায় যৌতুক চাওয়ার জন্য? জব্দ তালিকা এইগুলা লেখছে, গামছা লেখছে, গরুর হাড্ডি লেখছে, যে গরুর হাড্ডিটা আমরা দাঁড়িয়েছি। কইছিলাম গরুর হাড্ডিটা কইছিলাম। এই যে গরুর হাড্ডিটা। তাহলে জব্দ তালিকা সত্যিকারের প্রমাণ দেয় ঘটনাটা কি, হাড্ডিটা কতটুক। এই যে এখান থেকে 1 বিঘা না, এই মধ্য আঙ্গুল পর্যন্ত এই হাড্ডিটা, এরকম একটা হাড্ডি আছিল।
এই যে তেলতলা পুরাতন হাড্ডি, এই হাড্ডিটা লইয়া আমি ঘুমাই, আমার বিছানা থাকে। আর এই নাগিনী বলছিল যে হাড্ডি ফালাই দিতে হইব, না ফালাই দিলে তোমার সংসার করব না। তাই হাড্ডিটা কি সমস্যা করে, বর্তমানে যে স্ত্রী সে তো হাড্ডিটা যত্ন করে রাখে, তার তো কোনো সমস্যা হয় না। ওই নারীর সমস্যা হয়তো কি, ওই নারীর সাথে যে জিন আসতো, ওই জিন ছিল ওর স্বামী, এই জিন জগতের স্বামী। এই স্বামী তাকে ছাড়ে না, স্বামী তার সাথে, আমি যখন বাসায় থাকি তখন লুকিয়ে থাকে, আর যখন আমি অফিসে যাই তখন স্বামী আইসা তার সাথে সহবাস করে। এই হাড্ডিটা থাকলে সে মানব রূপ ধারণ করতে পারে না, রূপ ধারণ করে তো সহবাস করতে হইব, এই রূপ ধারণ করতে পারে না। আপনারা জানেন না, অনেক নারীদের সাথে, মেয়েদের সাথে, বিবাহিত অবিবাহিত মেয়েদের সাথে জিনেরা সহবাস করে মানুষ রূপ ধারণ করে। নাসিবাইনের জিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আইসা সাক্ষাৎ করছে। আপনারা পড়েন, কিন্তু এখানে অস্বীকার করেন, আইন আদালতে অস্বীকার করেন যে জিন পরি আইন আদালতে মানে না। মানতে হবে কেমনে সেটাও আমি বলবো। তাহলে এই পরে কি হলো, ও দ্বিতীয় দিন আমার খালাস যেই জজ আমাকে সাজা দিবে বলছিল, সেই জজের কলম দিয়েই লেখছে আমার খালাস। ওই যে খালাস করে যে শুনাইলাম, খালাস হয়ে গেল। আমি আল্লাহ বললে একটা চিৎকার দিলাম। পরে সবাই আমাকে সান্ত্বনা দিতে লাগলো এবং বলতেছে, সবাই বলতেছে যে এই লোকটাকে তার স্ত্রী অনেক নির্যাতন করছে, অনেক অত্যাচার করছে। এই আদালতে বলতেছে, হ্যাঁ, খালাস দিল। তাহলে জামিন হইলো আমার কথায়, খালাস হইলো আমার কথায়। উগের কি 10 পয়সার কাজ করছে? 10 পয়সার কাজ করে নাই। পরবর্তীতে ঘটনাগুলো শোনেন, আরো আশ্চর্য ঘটনা আছে। তো খালাস হইলো আমার 2007 সালে। 2001 সালে মামলা চললো, খালাস হলো 2007 সালে। আমি পরবর্তীতে ঢাকা লাইফ ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করলাম। পরবর্তীতে না, প্রথম থেকেই ঢাকা লাইফ ডায়াগনস্টিকে চাকরি করলাম। এই চাকরি আমার ওই মামলার কারণে চলে গেল। পরবর্তীতে ওই লাইফ ডায়াগনস্টিকে আমাকে ডাকছে কারণ ওই লাইফ ডায়াগনস্টিকে যে ছেলেটা আমার পরিবর্তে কম্পিউটারে কাজ করত, সে হঠাৎ চলে গেছে। পরে স্টাফরা বলতেছে যে স্যার, এখন তো শাহ আলমরে ছাড়া কোনো উপায় নাই, শাহ আলমরে লই আহেন। পরে শাহ আলমরে পাইব কই? আয়ুব নামে একটা ক্লিনার আছিল, লোক আছিল আয়ুব। হে আয়ুবে আবার গাজীপুরে আসা যাওয়া করত। আয়ুবের সাথে আবার আমি আমার বাসার ঠিকানা বলছিলাম। পরে সেই আয়ুব ঘুরতে ঘুরতে হে আমার বাসায় আইছে। বাসায় বলতেছে, শাহ আলম কই? পরে বলে যে শাহ আলম তো চাকরি করে, এক জায়গায় ছোটখাটো চাকরি করি। তখন সেই অফিসে গেল, অফিসে যাই এটা আমার বাইর করলো, বাইর করে বলে
যে শাহ আলম তোমার এখন লয়ে যেতে কইছে, এখন লয়ে যেতে কইছে। তো আমি বলছি যে এখন তো যেতে পারবো না, আমি এক জায়গায় চাকরি করি, সেখান থেকে আমি যেতে পারবো না। পরে আমি ফোন করলাম, তো আমার বলতেছে শাহ আলম তুমি এখন এসে পড়ো। তা আমি বলছি যে স্যার আমি আজকে আইতে পারতাম না, আমি কালকে আইতে পারবো, কালকে। পরে ঠিক আছে কালকে এসে পড়ো, ভুল করো না। পরে আমি পরের দিন গেলাম, যাই আবার এই চাকরিতে যোগ দিলাম। চাকরিতে যোগ দিছি, সেটা আবার হেরা জানছে। ওই ইসমাইলের মা একদিন এই লাইফ ডায়াগনস্টিকে আইছে, আইয়ে আমার সামনে বলতেছে যে এই ডায়াগনস্টিকে আমাদের এক জামাই চাকরি করত, তাদের মামলা দিয়ে জেল খাটাইছে। পরে গেলাম হ্যাঁ নাম কি, কয় শাহ আলম। কয় কারে বিয়ে করছিল, আমি জিজ্ঞেসি কারে বিয়ে করছিল, কোথায়, আপনি কেডা। পরে পরিচয় দিল আমি ইসমাইলের মা। পরে আমি বললাম যে আমি এই শাহ আলম। পরে হ্যাঁ দেখি অবাক হয়ে গেছে, তুমি এরকম হয়ে গেছো গা, শুকায় কাঠ, শুকায় কাঠ একটা দড়ি হয়ে গেছে গা, দড়ি দড়ি হয়ে গেছে গা শুকাইয়া, আমার চিনতে পারে নাই। পরে ইসমাইলের মা যাই আবার বলছে আমার শাশুড়ির সাথে যে তোমরা ওই জামাইয়ের সাথে খুব অন্যায় করছো। পরে আরা স্বীকার হয়েছে যে মায়ের লিগা জামাইয়ের কষ্ট দিছি। আর সেই কথাটা সেই টাঙ্গাইল কালিহাতি যে আমাকে ভবিষ্যৎবাণী করছিল, ছেলেটি 30-35 বছর বয়স, সেও বলছিল যে তোমার শ্বশুর শাশুড়িও চিন্তা করবে, বুঝবে যে সমস্ত দোষ তাদের মেয়ের, তোমার কোনো দোষ নাই, কিন্তু তারপরে তারা মেয়ের পক্ষই টানবে। কারণ তার মেয়ে মামলা মোকদ্দমা হলে মেয়ের পক্ষ যতই অপরাধ হোক, মেয়ের পক্ষ না টানলে পারে না। এখন শ্বশুর শাশুড়ি মারা গেছে, আল্লাহর কাছে হিসাব দিতেছে না যে আমার যে শাস্তি দিতেছে। আরমান মল্লিক জীবিত আছে, আরমান মল্লিক জীবিত আছে, হেরা তো মারা গেছে, জবাব দিতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এ ভয়ানক শাস্তি হবে। তো তাই আমি খালা যেদিনকে নিলাম সেদিনকে মা গেছিল, রাইত হয়ে গেছে দিকে মা আইসে পড়ছে। আমি মা আইসা বাসা আলাপ করতেছে আমার বোনের সাথে, আমার মা বাবার সাথে, যে শাহ আলম তো বাইরে না, বাইরে কথা না, ও বাইরে না কে, ওর জামিন হয়ে গেছে গা, এই বিভিন্ন রকম আলাপ করতেছে। পরে আমি বাইরে থেকে আমি বাড়িতে আইছি, বাড়িতে রাইত হয়ে গেছে গা। পরে পরে আমার বোনের ডাকতেছি মমতাজ, তো মমতাজ আমার দৌড়ে এসে, আমার বোন ছোট বোন দৌড়ে এসে আই আমার জাবড়ায় ধরছে, জোরে করে ধরে আমার একটা শিক্ষের মারছে, জোরে করে ধরে একটা শিক্ষের মারছে। শিক্ষের মানে কয় কি আমার বাইরে তো শেষ করে ফেলাইছে, আমার বাইরে তো শেষ করে ফেলাইছে, মানে ও আমার জোরে করে ধরে দেয় যে আমি চিকুন হয়ে গেছি গা। হ্যাঁ আগে তো মুন্ডা আসছিলাম, এখন মানে চিকুন হয়ে গেছি আমরা, ধরে আমার বাইরে শেষ করে ফেলাইছে, একটা শিক্ষা দিছে। পরে কান্নাকাটি করলাম, মায় দূরে এলো, বাবা দূরে এলো বাইরে। পরে আমি ঘরে উঠলাম না,
ঘরে উঠি নাই তখন। পরে আমি কান্নাকাটি থামাইয়া বাইরে কল আছিল, কলে গোসল করলাম ভালোভাবে। গোসল করে পরে ঘরে উঠলাম। পরে মায় বলল যে আগে তো আমার জন্য গেছে, আগে রাত্র আমার জন্য গেছে, আমার পায় নাই, আজকেও গেছি, তোরে না পাই আমি আয়া পড়ছি, এই তুই আবার পাশে পাশে আইস। পরে মা বলতেছে যে তোর লেগে নামাজ পড়তে পড়তে আমি ঘুমিয়ে যেতাম গা, ডেলি আমি ঘুমিয়ে যেতাম গা তোর লেগে নামাজ পড়তে পড়তে যাবেনের জন্য। আমার মা, আল্লাহ তুমি বেহেশত নসিব করে আমার বাবাকে আমার মাকে বেহেশত নসিব করে আল্লাহ। আমার মা বাবা অনেক সময় ঝড় তুফানের ভিতরে এই ঢাকা থেকে গাজীপুর আসতে পারতো না। আমার মা একদিন একা গেছে, তখন সে গাজীপুরে আসে নাই, এই সদরঘাট লঞ্চ টার্মিনাল সেইখানে রাত কাটাইছে। সদরঘাটের লঞ্চ টার্মিনালে অনেক ভিক্ষুকরা শুয়ে থাকে, ঘুমায় থাকে, ওই তাদের সাথেও ঘুমায় রয়েছে, শুয়ে রয়েছে, পয়সা রয়েছে, আমার মা রয়েছে। তো এই শাস্তিগুলো বুক করবো না? মারা গেলে বুক করবো না? আমার শাশুড়ি কি বুঝতেছে না? আমার শ্বশুর কি বুঝতেছে না? বুঝতেছে। পরে অনেক কথা বলার সময় নেই। পরে 2007 সালে এই খালাস হইল। খালাস হওয়ার পরে কি হইল, একটা নারী একটা মেয়ে মানুষের সাথে খালাস হয়ে গেলে সে আলাদা হয়ে যায়, জামাই আলাদা হয়ে যায়, তার সাথে আর কোনো ঝামেলা থাকে না। কিন্তু আমার সাথে আজ পর্যন্ত ঝামেলা লাগিয়ে রয়েছে। কেন লাগিয়ে রয়েছে? ও তো নাগিন, ও তো মানব না, ও তো পরী। সেই পরী আমাকে সবসময় যন্ত্রণা করতেছে, আজ পর্যন্ত যন্ত্রণা করে। ঘুমাইতে গেলে আমাকে দোয়া কালাম পরে শুইতে হয়, এই হাঁটিতে লুয়ে শুইতে হয়। তাহলে একটা মানুষ দুঃখী কয়দিন থাকে? মানুষের দুঃখ আসে, মানুষের দুঃখ আসে, আবার সুখও আসে। কিন্তু আমার জীবনে কোনো সুখ আইছে? সুখ আসে নাই। বলা হয়েছে ওই নারীর মৃত্যু না হওয়া পর্যন্ত, ওই নারীর মৃত্যু না হওয়া পর্যন্ত আমার কোনো সুখ নাই। আর আমি যদি মারা যাই তাহলে আমি মারা গেলাম গা, আমার কোনো আর যন্ত্রণা নাই। আর আমি যদি জীবিত থাকি ওই নারীর মারা যাইতে হবে, মারা গেলে আর আমাকে যন্ত্রণা করতে পারবে না। তারপরেও কিছুদিন থাকবে, ওই নারী মারা যাওয়ার পরেও আমার কাছে আমার সাথে কিছুদিন থাকবার চেষ্টা করবে, কিন্তু আমি ওকে গ্রহণ করব না। ওই জিনপুরি রূপে থাকতে চাইবে, আমার কাছে আসবে, হাজিরা দিব, মানে তারা দিয়ে আমি চিকিৎসা করবো, এটা তারা চাইবো। যখন আমি তাকে চাইবো না তখন সে অন্যদিকে চলে যাবে। যারা ওকে চায়, জিনপুরি যারা চায় তাদের কাছে, জিনপুরি যারা পূজা করে, চিকিৎসা করে, তাদের দিকে চলে যাবে। আমার ওই টাকার দরকার নাই। ও বলছিল আপনি লক্ষ টাকা আমার দিয়ে কামাই করবেন, আপনার ভাত কাবুয়াই খাবে। তা আমি তো এই জিনপুরি চাই না, আমি ওই টাকা চাই না, জিনের উপার্জন করা টাকা চাই না। সে কি করবে? মনে করেন ওই ইসমাইলের ধরলো, ধরে পাগল বানা লাইল। পরে কি করলো, ইসমাইল আইলো আমার কাছে। আমি যদি ওরে পালতাম, লালন পালন করতো, ওর কথা শুনতাম, তাহলে ইসমাইল আমার কাছে আইতো, আমি 50,000 টাকা চাইতাম। তোমাকে চিকিৎসা করতে হইলে আমার 50,000 টাকা দিতে হইব। 50,000 টাকা দিতে তার রাজি, সমস্যা কি? অথবা আর একটা মহিলাকে ধরলো,
আর একটা মহিলারে ধরলে আমি কবিরাজ জানে, জিনপুরি পালি জানে, আমার কাছে আসবে। আসলে আমি তার কাছে 1 লাখ টাকা চাইলাম, কারণ ওই নারী যাকে ধরে কোনো কবিরাজ নাই সারানোর মতন। আমি যত কবিরাজের কাছে গেছি এই জীবনে, কোনো কবিরাজ পারে নাই, মাপ চাইছে যে এর সাথে আমরা পারবো না। এই পাগলও বলে দিছিল আমারে, যে ছেলেটি আমাকে ভবিষ্যৎবাণী করছে, সে বলছে যে যত কবিরাজের কাছে যাইবেন কোনো কবিরাজের শক্তি নাই এই নারীর সাথে লড়াই করার জন্য। এই নারীর সাথে লড়াই করার জন্য যে শক্তি দরকার, সেই শক্তি আল্লাহ আপনাকে দিবে, আপনি পারবেন ওই নারীর সাথে। তো সেই শক্তি, সুপার পাওয়ার আল্লাহ তাআলা আমাকে দিছে, সেইগুলো দিয়েই আমি ভরসা করে আমি চলতেছি। এবং ওই নারী 3 মাসের মধ্যে চলে যাওয়ার কথা, সে 3 মাসের মধ্যে চলে গেছে ছলনা করে। ওই যে টাকা আমার পকেট থেকে টাকা নিছে, এটা হচ্ছে তার উছিলা। এটা একটা উছিলা করে একটা গন্ডগোল বাজাইয়া আমার কাছ থেকে টাকা নিছে। আসলে সে আমার সংসারে থাকতে পারবে না, আমি সুপার পাওয়ার পাইয়া গেছি, আমার সংসারে আমার লগে শুয়ে থাকতে পারবে না বা মেলামেশা করতে পারবে না। ওই ছলনা করে আমার সংসার থেকে চলে গেছে। এটা তার বাপ মা তো বুঝে না। এক কবিরাজের কাছে গেছি, কবিরাজের কাছে যাওয়ার আগে সে বলে দিছে, আর আমার বাপ মাকে বলছে কি ওই কবিরাজের কাছে গেলে আমার ক্ষতি হবে, মানে হ্যার ক্ষতি হবে। আসলে সে যে মানব না সেটা সে বলতে চায় না। আমি দোয়া কালাম পড়লে ঘরে সকালবেলা যদি জিকির করি, দোয়া কালাম পড়ি, সূরা নাস, সূরা ফালাক পড়ি, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ি, ইয়াসিন সূরা পড়ি, তাহলে ওর শরীরে জ্বালা পোড়া করে। আমার শাশুড়ির কাছে যায় বলে যে সে সূরা কালাম পড়ে আমি ঘরে থাকতে পারি না, আমার হাত পাও ভেঙ্গা চুরে আয়। হ্যাঁ, সূরা কালাম পড়তে না করেন, এটা হয় না। আমার শাশুড়ি কয় তোমার সূরা কালাম পড়ো, তোমার সূরা কালাম হয় না, এই জন্য ওর শরীরে জ্বালা যন্ত্রণা করে, তুমি ওগুলো পড়ো না। আসলে ওই যে শয়তানে, এটা তো আমার শাশুড়ি বুঝতেছে না। সূরা কালাম পড়লে শয়তানের শরীরে জ্বালা পোড়া করে। হ্যাঁ, বুঝে যেতেছে আমার সূরা কালাম পড়া হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এটা কি আমার পড়া হয় নাই? আমার শাশুড়ি কয় পড়া হয় না, আমার ওই আল্লাহ আক্তার হামিদে কয় এগুলো পড়া হয় না, ভুল হয় দেখি আর শরীরে জ্বালা যন্ত্রণা করে, পড়তে না করে। আমারে নামাজ পড়ে না, নামাজ পড়লে বলে তার সামনে সাপ হয়ে সবল ধরিয়া এই ওর সামনে ওর লগে শয়তান আছে, শয়তান ওর সামনে সবল দিয়া দাঁড়ায় থাকে ওর সামনে। কবিরাজের কাছে চিকিৎসা করতে আনবো নারায়ণের কাছে, সে আসবে না, কারণ নারায়ণ তারে আটকায় ফেলাইব। সেটা আমাকে সেই ভবিষ্যৎবাণীও করছে যে ওই পাগলের কাছে আপনার স্ত্রীকে এক জায়গায় নিতে চাইবেন, এক কবিরাজের কাছে সে ওখানে যাইতে চাইবে না, কারণ তাকে আটকায় ফেলাইবে, এর জন্য সে যাবে না। তো এরকম অনেক কথা। এরপরে কমেন্ট পরবর্তীতে 2018 সালে আমার মামলা তো খালাস হয়ে গেল গা, জামিন হয়ে গেল গা 2007 সালের মধ্যে শেষ। 2007 সালের মধ্যে শেষ। এরপরে আবার আমি বিয়ে করি 2010 সালে, মনে হয় 2010 সালে
বিয়ে করে আমি সংসার করতেছি। আমার সংসারে বর্তমানে একটা ছেলে একটা মেয়ে আছে। মেয়েটার বয়স বর্তমানে 22 বছর, 22 মাস, ছেলেটা 14 বছর। আমার ছেলে মেয়েকেও যন্ত্রণা করে। যাই হোক, এরপরে 2018 সালে গাজীপুর কোর্টে আবার মামলা করি। গাজীপুর কোর্টে আবার আমি ওই স্ত্রীর বিরুদ্ধে মামলা করি। সেই মামলা আশ্চর্যজনক মামলা, পরের পর্বে আমি বলতেছি, সেটা আমি পরের পর্বে বলবো। তা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।